হ্যালো ডিয়ার 19 এর বাচ্চা কাচ্চারা এবং যারা এসএসসি পরীক্ষা দিবা বলে চিন্তা ভাবনা করতেছো, তোমাদের জন্য কিন্তু আজকে একটা স্পেশাল ক্লাস, সেটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি নিয়ে। এবং কাজ ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে যে সৃজনশীল আসে অথবা যে এমসিকিউ আসে, ওটা কিন্তু তোমার পারাটা একটা ফরজ একটা জায়গা। কারণ অন্যান্য চ্যাপ্টারের তুলনায় এই চ্যাপ্টারটা খুবই সহজ এবং নির্দিষ্ট প্যাটার্নের প্রশ্ন আসে এবং ওই প্যাটার্নের প্রশ্নগুলো তুমি আনসার করবা। এবং আমার মনে হয় যারা এই ক্লাসটা পুরোপুরি করবা তাদের এই নিয়ে কোনো সমস্যাই হবে না। সো তাহলে শুরু করা যাক। তোমরা এই ক্লাসটা পুরোপুরি করে নাও। তোমার প্রিটেস্ট পরীক্ষায় যা যা দরকার সবকিছু কিন্তু আজকের এই ক্লাসটাতে তুমি পেয়ে যাবা। সো আর শুরুতে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি হচ্ছে আলামিন স্যার, ফাউন্ডার অফ আলামিন একাডেমি। আমার পড়াশোনা হচ্ছে সাদার ইউনিভার্সিটি থেকে। এখন তোমাদের হচ্ছে এসএসসিতে আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রির এই দুইটা সাবজেক্ট আমি হচ্ছে গ্রহণ করি। তোমরা আমার সাথে তাইলে আজকে যে ক্লাসটা শুরু করতেছো এটা হচ্ছে কাজ ক্ষমতা এবং শক্তি। সো বাচ্চা কাচ্চারা শুরু করি। আমি প্রথমে যে জায়গাটা নিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে কাজ। আশা করি তোমরা কাজ সম্পর্কে জানো। কাজ সম্পর্কে কি জানো? ধরো আমি তোমার একটা জিনিস আনতে বললাম, এই যে আনতে বললাম এই জিনিসটা কি আসলে কাজ? না, এই জিনিসটা আসলে কাজ না। তুমি ধরো একটা দেয়ালে ধাক্কা দিতে গিয়ে বলে থাকলে, হ্যাঁ আমরা আক্ষরিক করতে তো কাজ বলতেছি, কিন্তু ফিজিক্সের ভাষায় এটা আসলে কাজ না। ধরো আমি তোমারে বললাম যে দেয়ালটা ধাক্কা দিয়ে সরাই ফেলো, তুমি দেয়ালটা ধাক্কা দিচ্ছ কিন্তু তুমি এটা সরাইতে পারতেছো না। তুমি ভাবতেছো যে অনেক কাজ করে ফেলছো, কিন্তু ফিজিক্স এটাকে কিন্তু কাজ বলে না। ফিজিক্স তাহলে কোন জিনিসটারে কাজ বলে, এই জিনিসটা একটু আলোকপাত করি। ফিজিক্স আসলে ধরো যে এই জায়গায় একটা বস্তু আছে এবং এইটা এম ভরের একটা বস্তু, এবং এই বস্তুটারে তুমি ধাক্কা দিচ্ছ এফ বল প্রয়োগ করে। এই যে এফ বল প্রয়োগ করে ধাক্কা দিচ্ছ, তার যদি স্মরণ হয় তাহলে কিন্তু তার কাজ হবে, আর যদি স্মরণ না হয় তাহলে কিন্তু কাজ না। এই যে তোমাকে আমি বললাম যে তুমি দেয়ালকে ধাক্কা দিচ্ছ, কিন্তু এটা কাজ না। কেন কাজ না? কারণ তুমি দেয়ালকে ধাক্কা দিয়ে কিন্তু সরাইতে পারতেছো না, এই জন্য দেয়ালকে ধাক্কা দিলে এটা কিন্তু কাজ হয় না। সো কাজ তখনই হবে যখন কোনো একটা বস্তুর আমি ধাক্কা দিয়ে সরিয়ে ফেলতে পারতেছি। ধরো আমার টেবিলের উপর বই আছে এবং এই বইটাকে আমি ধাক্কা দিয়ে সরিয়ে ফেলতেছি, তাহলে এটাকে কিন্তু আমরা কাজ বলবো, আর না হলে আমরা এটাকে কাজ বলবো না। সো আমরা যদি এই বস্তুটারে সরাইতে পারি বল প্রয়োগে, তাহলে আমরা কাজ করছি। তাহলে এই যে কাজ করছি, এই কাজটা আমরা হিসাব করবো কেমনে? এই কাজটা হিসাব করবো আমরা বল ইনটু সরণ দিয়ে। এই কাজটা আমরা কিভাবে হিসাব করব? বল ইনটু সরণ দিয়ে আমরা কাজটা হিসাব করব। তো কাজ হচ্ছে বল ইনটু সরণ। এখন দেখো, এই বল ইনটু সরণ দিয়ে যদি আমার কাজ সমাধান করতে হয়, তাহলে আমার যেটা করতে হবে, বল সম্পর্কে ধারণা থাকতে হবে। এবং বলের ধারণা তোমরা আগের চ্যাপ্টারে নিছি যে বল প্রয়োগ করে আমরা যদি কোনো বস্তুর গতির পরিবর্তন করি, ধরো আমি বইকে ধাক্কা দিয়ে তার বেগ বাড়াইছি, স্থির অবস্থা থেকে বেগটা বৃদ্ধি করছি, এই যে তার গতির পরিবর্তন করছি, ফলে তো তার ত্বরণ সৃষ্টি হয়েছে। তাহলে এফ ইকুয়াল টু কি দাঁড়াইলো? এম এ ইন্টু কি দাঁড়াইছে আমার এস। এইটাই হচ্ছে আমার কাজ, বল ইন্টু সরণ। এবং বলটাকে আমরা লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে কাজ সমীকরণ কি দাঁড়াইলো? এম এ ইন্টু এস। আশা করি তোমরা একদম পানির মতো ক্লিয়ার করে ফেলছো কাজ জিনিসটা কিভাবে নির্ণয় করে। এখন তোমাকে আরো আস্তে আস্তে আমি কাজের ভিতরে নিয়ে যাই। সো আমরা সেকেন্ড জায়গাটাতে যাই। সেকেন্ড জায়গাটার জন্য আমি একটা তোমার ইমাজিনেশন দেওয়ার চেষ্টা করি, তুমি আসলে বোঝার চেষ্টা করো এখানে আমি কি ঘটনা ঘটাইতেছি। আমি একটা রুলারকে বললাম তুমি এসে টেনে টেনে নিয়ে যাও। যেমন এসে এক্সাম্পল, তুমি যেটা করতেছো যে ধরো একটা ট্রলি ব্যাগ তুমি টেনে টেনে নিয়ে যাচ্ছ। এখন ট্রলি যে টান দিয়ে নিয়ে যাচ্ছ, তুমি ট্রলিটাকে কিভাবে বল প্রয়োগ করতেছো? কোনাকুনি বল প্রয়োগ করতেছো না, তুমি এই যে ট্রলিটাকে টান দেওয়ার সময় এই কোনাকুনি বল প্রয়োগ করছো, ফলে এই ট্রলিটা কোন দিকে গেছে? অনুভূমিক বরাবর সামনের দিকে গেছে। তুমি যেদিকে বল প্রয়োগ করছো এদিকে কিন্তু ট্রলি যায় নাই, তুমি কোনাকুনি টান দিছো কিন্তু ট্রলিটা কোনাকুনি যায় নাই, রেদার ট্রলিটা কোন দিকে গেছে? সামনের দিকে গেছে। তাইলে আমি এখন কাজ হিসাব করব কেমনে? বস, কাজ হিসাব করা এইখানেও অনেক সহজ। আর আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, যেদিকে বস্তুটা গতিশীল হয়েছে না ওইদিকে ক্রিয়াশীল বল বের করতে হবে। কারণ আমি যেদিকে বল প্রয়োগ করছি বস্তু ওইদিকে গতিশীল হয় না, যার কারণে বস্তু যেদিকে গতিশীল হয় ওইদিকে আমার বলের একটা অংশ বের করতে হবে। কতটুকু বল এই দিকে কাজ করে সেই হিসাবটা আমার করতে হবে। তাহলে এই হিসাবটা কিভাবে করব? এই দেখো, খুব সহজ হিসাব। আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এইটা আমার অতিভুজ, আর সরণের দিকে যে বাহুটা পাইলাম এটা আমার ভূমি। এটা আমার অতিভুজ আর এই বাহুটা হচ্ছে আমার ভূমি। তাহলে তুমি আমাকে বলো, কমেন্টে জানাই দিও, তুমি আমাকে বলো এই জায়গায় তাহলে এই যে বাহুটা
স্মরণের দিকে যে বলটা, এটা কেমনে বাইর করতে হবে? বলের একটা অংশ আমরা পাবো অনুভূমিক, একটা পাবো লম্ব। এই জায়গায় আমার স্মরণের দিকের বল দরকার, যেদিকে বস্তুটা গতিশীল হয়, ওই কার্যকরী বলটা দরকার। এখন এই বাহুটা তোমার ভূমি, সো তুমি আমাকে জানাও অতিভুজ আর ভূমি দিয়ে কোন সূত্র হয়। আমার মনে হয় যে আমি এই যে সূত্রটা লিখতে যাব, তুমি এই সূত্রটা অলরেডি আমার কমেন্টে জানাচ্ছ, আর সেটা হচ্ছে cos থিটা। cos থিটা ইকুয়াল টু ভূমি, ধরো এই এক্স অক্ষ বরাবর বলের অংশ, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বলের অংশ। বলটাকে আমরা যদি সমকোণী ত্রিভুজে বিভক্ত করি, একটা এক্স অক্ষ বরাবর ভূমি পাইলাম, ওয়াই অক্ষ বরাবর লম্ব পাইলাম। তাহলে এই বলের এক্স অক্ষ বরাবর অংশ এটা, আর ওয়াই অক্ষ বরাবর অংশ হচ্ছে এটা। এখন এটা যেহেতু আমার ভূমি, cos থিটা ইকুয়াল টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে এক্স অক্ষ বরাবর অংশটা আমরা পাইলাম f cos থিটা। ঠিক আছে, তাহলে কার্যকর বল অর্থাৎ যে বলটা কাজ করতেছে সরণের দিকে, কার্যকর বল যেটা, এটা আমরা পাইলাম f cos থিটা। তাইলে বস পোলাপাইন আমার কাজের সমীকরণ কি দাঁড়াবে? আমার এখানে কাজের সমীকরণ দাঁড়াবে বল, কোন বলটা কাজ করে? f cos থিটা। তো বল যেটা কাজ করে f cos থিটা ইনটু সরণ, সরণ হচ্ছে s। তাহলে আমার টান দিলাম, টানের যেদিকে দিলাম এদিকে যদি বস্তুটা না যায়, যদি বলের দিকে বস্তুর সরণ না হয়, এস এক্সাম্পল, কিছু এক্সাম্পল মাথার মধ্যে নিয়ে নাও, যেমন ট্রলি ব্যাগ টানা, যেমন এস এক্সাম্পল তোমার হইতে পারে রোলার টানা। রোলার বুঝতেছো? যেমন কি বলবো, যে ক্রিকেট যখন খেলায় না, ক্রিকেট পিচে রোলিং করার জন্য একটা রোলার ইউজ করে, ঠিক আছে? ওই রোলার যেগুলো ধাক্কা দিলে সামনে চাকা যুক্ত থাকবে, ধাক্কা দিলে ওই চাকাটা ঘুরিয়ে ঘুরিয়ে সামনে চলে যাবে। সো এই জিনিসগুলো হচ্ছে রোলার। আমি যেদিকে বল প্রয়োগ করছি ওই দিকে কিন্তু যায় নাই, সো যার কারণে যেদিকে যাবে বস্তু, যেদিকে যাবে ওই দিকে বলের অংশ বের করতে হয়, আর ওই অংশটা আমরা বাইর করছি f cos থিটা। আশা করি তোমার মাথায় ঢুকছে। এখন খেয়াল করো, তাইলে আমি এই জায়গায় কাজটা হিসাব করি। এই জায়গায় তাহলে কাজ হিসাব করলে কি দাঁড়াইলো? f s cos থিটা। সো তাইলে আমার কখন বল ইনটু সরণ হয়? যখন আমি যেদিকে ধাক্কা দিচ্ছি বস্তুটা ওই দিকে যাবে, তো বল ইনটু সরণ হবে। এখন কি দাঁড়াইলো? আমি যেদিকে ধাক্কা দিছি অথবা টান দিছি কিন্তু বস্তু ওই দিকে যায় নাই, অনুভূমিক বরাবর গেছে, যেমন ট্রলি ব্যাগ টানার সময়, সেই ক্ষেত্রে আমার কাজ হিসাব করতে হবে f s cos থিটা। আমার মনে হয় বল প্রয়োগে যে কাজ, এটা তোমার মাথায় ঢুকে গেছে। এখন আমরা আরো কিছু কাজ নিয়ে আলোচনা করি। ওকে ফাইন, আমরা যদি আরো কিছু কাজ নিয়ে আলোচনা করি, যেমন অভিকর্ষ বল দ্বারা কাজ, 3 নাম্বার অভিকর্ষ বল দ্বারা কাজ। এইটা যদি হিসাব করি, ধরো তুমি একটা বস্তুর উপরে তুলছো, এখন তুমি যে উপরে তুলছো, তুমি যে বলটা প্রয়োগ করছো, এটা নিয়ে কিন্তু আমি কথা বলতেছি না। আমি কথা বলতেছি যে অভিকর্ষ বল দ্বারা কি পরিমাণ কাজ হয়েছে। অভিকর্ষ বল কোনটা? আমার ওজন না, কোনো বস্তুর ওজনই তো অভিকর্ষ বল। পৃথিবী যে বলে তোমার আকর্ষণ করতেছে, সো এটার আমরা প্রকাশ করি কি দ্বারা? mg দ্বারা। তো তুমি যখন উপরে তুলছো অথবা নিচে নামছো, তুমি যে পরিমাণ উচ্চতায় নিছো অথবা নিচে নামছো, এর ফলে অভিকর্ষ বল দ্বারা একটা কাজ হয়েছে। তো ওই কাজের সমীকরণ তাহলে কি দাঁড়াইবো? দেখো, অভিকর্ষ বল হচ্ছে mg, এবং তুমি যে পরিমাণ উপরে নিছো ওই উচ্চতা হচ্ছে h, তাহলে কি দাঁড়াইলো? mgh। এবং এই অভিকর্ষ বল দ্বারা কাজের ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের একটু ব্যাখ্যা দিই। অভিকর্ষ বল দ্বারা কাজ 3 ধরনের হইতে পারে। 1 ধনাত্মক কাজ, 2 ঋণাত্মক কাজ, এবং 3 যে কোনো বল দ্বারা কাজই 3 ধরনের হইতে পারে। ধনাত্মক, ঋণাত্মক, শূন্য। কাজ 3 প্রকার: ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ এবং শূন্য কাজ। এবং ধনাত্মক কাজ কোনটা আমি অভিকর্ষ বল দিয়ে তোমার এক্সাম্পলটা দিই। ধরো এই বস্তুটারে আমি সোজা উপরে নিছি, আমি কিন্তু বলের বিরুদ্ধে নিয়ে গেছি। বলের বিরুদ্ধে নিছি না? কিভাবে বলের বিরুদ্ধে নিলাম? অভিকর্ষ বল নিচে কাজ করে এবং আমি তার উপরের দিকে নিয়ে গেছি 180 ডিগ্রি বিপরীতে। বিপরীতে নিয়ে গেছি, 180 ডিগ্রি কি বিপরীত না? সো যেমন আমার ডানের বিপরীতে বাম হাত, ডান হাতের বিপরীত যে বাম হাত, এটা কত ডিগ্রি কোণে আছে? 180 ডিগ্রি কোণে আছে না? তো 180 ডিগ্রি থাকলে এটা আমরা বলবো বিপরীত। সো এই যে 180 ডিগ্রি কোণে যখন থাকবে, আমি বিপরীত দিকে নিয়ে গেলাম, তাহলে এটা ঋণাত্মক কাজ। বলের দিকে নিয়ে গেলাম, এটা ধনাত্মক কাজ। আমি এই মোবাইলটার উপরে নিলাম, ঋণাত্মক কাজ। সামনে নিয়ে গেলাম, এটা শূন্য কাজ, কারণ আমি বলের দিকে এটা নেই নাই। বল এবং সরণের মাঝে কোণ হচ্ছে 90 ডিগ্রি। সো তুমি এই জায়গায় দেখছো যে বল এবং সরণের মাঝে যদি কোণ 90 ডিগ্রি হয়, cos 90 হবে কিন্তু 0, ওই কাজটা শূন্য কাজ। আর আমি যখন নিচে নামাইছি, এটা তখন ধনাত্মক কাজ। তো 3 ধরনের কাজ পাইলাম না? উড়ানোর সময় ঋণাত্মক কাজ,
বল কাজ করে নিচে, অভিকর্ষ বল নিচে, পৃথিবী আমার নিচের দিকে আকর্ষণ করে, তা আমি তারা তুলছি উপরে। তো এটা হচ্ছে তোমার ঋণাত্মক কাজ। এখন আমি এটা সামনে নিয়ে গেলাম, বলের সাথে 90 ডিগ্রি কোণ করে নিয়ে গেলাম, তো এটা আমার শূন্য কাজ। এবং আমি যদি সোজা নিচে নামাই, বলের দিকে নিয়ে গেলাম, তো এটা হচ্ছে ধনাত্মক কাজ। তো কাজ কয় ধরনের হতে পারে? 3 ধরনের। আচ্ছা, অভিকর্ষ বল দ্বারা কাজ mgh। এবং আমি যদি ভূমির খুব কাছাকাছি থাকে, ধর 10 মিটার, 20 মিটার, 100 মিটার, সো এই জায়গাগুলোতে বল কিন্তু প্রায় ধ্রুব থাকে। বল ধ্রুব থাকার কারণে এই বলগুলোর কাজ আমরা বলতে পারি ধ্রুব বল দ্বারা কাজ, যেটা হিসাব করি আমরা mgh দ্বারা। আশা করি তোমরা বুঝতে পারছো। নাও খেয়াল করো। আচ্ছা ফাইন, নাও আমরা খেয়াল করি এই যে অভিকর্ষ বল দ্বারা কাজ আমরা হিসাব করলাম mgh। কি হিসাব করলাম? mgh, অভিকর্ষ বল দ্বারা কাজ। ফাইন, আমরা 4 নাম্বার কাজ হিসাব করি স্প্রিং বল দ্বারা কাজ। 4 নাম্বার বলটা কাজ হিসাব করি স্প্রিং বল দ্বারা কাজ। এই যে স্প্রিং বল দ্বারা কাজ, যদিও তোমাদের এখানে পড়ায় 9, 10-এ পড়ায়, কিন্তু 9, 10-এ শুধু সূত্র বিবৃতি দেওয়া, এটা সম্পর্কে এক্সপ্লেইন করে নাই। সো আমি তোমারও এক্সপ্লেইন করতে যাব না। তুমি হয়তো ইন্টিগ্রেশন আমি তোমার বুঝাইতে গেলে তুমি ইন্টিগ্রেশন বুঝবা না। সো আমি টু দি পয়েন্টে তোমার সূত্রটাই বুঝাই দিব, আশা করি তুমি বুঝতে পারবা। সো আগেরটা যদি আমি একটু চিত্র আঁকতে চাই, তাহলে আমি কি করছি? এম বরের বস্তুটারে একটা উপরে নিয়ে গেছি, ধরো এইচ উচ্চতার উপরে নিয়ে গেছি। এই যে উপরে নিয়ে গেছি, এইচ উচ্চতার উপরে নিয়ে গেছি, এই জন্য আমার কাজের সমীকরণ হবে, অভিকর্ষ বল দ্বারা কাজের সমীকরণ হবে mgh। এখন কি করলাম দেখো, এখন যেটা করলাম যে একটা অবলম্বনের মধ্যে তোমার একটা স্প্রিং আছে। সো আমি এই স্প্রিংটারে কি করলাম? যে ধরে টান দিলাম। এই যে আমার স্প্রিংটার আমি ধরে টান দিলাম, ফলে আমার স্প্রিংটা কি হইলো? এই স্প্রিংটা প্রসারিত হইলো। আচ্ছা, এই যে প্রসারিত হইলো, এই জায়গা থেকে এই পর্যন্ত প্রসারিত হইলো। সো আমরা ধরলাম যে এক্স পরিমাণ প্রসারিত হয়েছে, তাই না? এই যে এক্স পরিমাণ প্রসারিত হয়েছে, এর জন্য আমরা যে বলটা পাবো, এই বলের সমীকরণ হবে F = kx। এখানে একটা হুকের সূত্র আছে, বল সরণের সমানুপাতিক, দিক বিপরীত, এখানে একটা মাইনাস চিহ্ন আছে। সো আমি এখানে আরেকটু কম এক্সপ্লেন করবো, আসলে আমি লেভেল অনুসারে এক্সপ্লেন করতে চাই। তোমার অনেক কঠিন ভাবে এক্সপ্লেন করলাম, তুমি হয়তো বুঝবা না। সো এইখানে খেয়াল করো, তুমি যে স্প্রিংটা টান দিছো না, যেদিকে নিয়ে গেছো, তুমি টান দিয়ে নিয়ে গেছো, কিন্তু স্প্রিং বল কোন দিকে কাজ করছে? তাহলে তুমি প্রশ্ন করবা স্প্রিং এর আবার বল কই থেকে আইলো? আচ্ছা, স্প্রিং এ কিন্তু একটা বল, বিরুদ্ধ বল তৈরি হয়। এই বিরুদ্ধ বলটা তোমার বলের বিপরীতে। যেমন তুমি যখন স্প্রিংটারে টান দিছো, আমার সামনে একটা রাবার আছে, এই রাবারটারে আমি টান দিই, ঠিক আছে? টান দিয়ে প্রসারিত করছি, ছেড়ে দিলে আবার আগের জায়গায় চলে গেছে। এই যে ছেড়ে দেওয়ার পরে আগের জায়গায় গেছে, এটাকে আমি আগের জায়গায় নিয়ে গেছি? আমি তো আগের জায়গায় নিই নেই, আমি তো টান দিয়ে প্রসারিত করছিলাম। ফলে কি হয়েছে জানো? ফলে যেটা হয়েছে যে আমার বলের বিপরীতে তার ভিতর একটা বল তৈরি হয়েছে। আমি যদি বাইরের দিকে বল প্রয়োগ করি, দেখো আমি বাইরের দিকে নিয়ে যাচ্ছি, আমি যদি বাইরের দিকে বলটা প্রয়োগ করি, এই যেদিকে বল প্রয়োগ করছি, তাহলে এই বলটা ভিতরের দিকে আমার ডিরেকশনে বিপরীতে সে বল তৈরি করছে, যার কারণে সে কিন্তু ভিতরে চলে আসে। খেয়াল করছো যে আমি যদি বাইরের দিকে বল প্রয়োগ করি, সে কিন্তু ভিতরে চলে আসবে। এই হাত দিয়ে আমি বাইরের দিকে বল প্রয়োগ করছি, দেখো আমি ছেড়ে দিলাম, সে আবার ভিতরের দিকে চলে আসছে, ঠিক আছে না? সো ভিতরে আসছে কার কারণে? সে নিজে তার ভিতরে একটা বল তৈরি করছে, যেটা আমার বিপরীতে, আমার বিরুদ্ধে কাজ করে। ওই বলটার আমরা স্প্রিং বল বলি। স্প্রিং বল সবসময় আমি যেদিকে সরাই তার বিপরীতে। যেমন আমি টান দিলে সে কিন্তু সংকুচিত হবে, আমি সংকুচিত করলে স্প্রিংটারে সে প্রসারিত হবে। সো আমি যেদিকে সরাই তার বিপরীতে কাজ করে না, এই জন্য এখানে একটা মাইনাস আসে। সো আমি মাইনাস বাদ দিয়ে দিই। আচ্ছা, হিসাব করার জন্য অঙ্কে আমরা মাইনাস বাদ দিয়ে হিসাব করি। তো F = kx। এই যে এফটা, এটা কার সমান? আমি যে টান দিছি, আমার টান বল এবং আমার টানের বিপরীতে যে একটা স্প্রিং বল তৈরি হয়, এই দুইটা বল কিন্তু সমান। আমার বিরুদ্ধে বল না, আমি যতটুকু বল প্রয়োগ করতেছে সে ততটুকুই কিন্তু বল তৈরি করতেছে, আমার বিরুদ্ধে আমার বলটারে বাধা দিতেছে। এই জন্য এই বলটারে আমরা বলবো প্রত্যয়নী বল। এই বলটারে আমরা বলবো প্রত্যয়নী বল। সে তারে প্রত্যয়ন করে নিয়ে আসে, স্প্রিং বল বা প্রত্যয়নী বল, ঠিক আছে? আগের জায়গায় নিয়ে আসবে তারে। সো এই জন্য এটা আমরা প্রত্যয়নী বলবো। এবং দুইটা বলই কিন্তু সমান ভাই, আমি যে বল প্রয়োগ করব সে ঠিক তত বলই তার মধ্যে তৈরি করবে। আচ্ছা ফাইন। সো এইখান থেকে তোমার বল সম্পর্কে একটা আইডিয়া হইলো। নাও কে সম্পর্কে একটা আইডিয়া দেই। কে জিনিসটা কি? কে হচ্ছে বল ধ্রুবক। এখানে কি? বল ধ্রুবক। আচ্ছা, বল ধ্রুবক ব্যাপারটা কি বুঝাবে? সো তুমি এই জায়গায়, আমি এটা মুছে ফেলবো পরবর্তীতে,
কে ইজ ইকুয়াল টু দেখো এফ বাই এক্স, এটা মানে কি বুঝাইছে তুমি দেখো, আমি যদি এটার এক্স এ এক ধরি তোর কে ইজ ইকুয়াল টু এফ দাঁড়াবে, মানে স্প্রিংটারে 1 মিটার প্রসারিত করলে 1 মিটার প্রসারিত করতে আমার যে বল প্রয়োগ করতে হবে বা আমার বলের বিরুদ্ধে যে বলটা তৈরি হবে দুইটাই তো সেম, তাই না? আমি এফ এস আর এফ এই দুটো কি বলছে, সমান বলছি। সো আমার 1 মিটার প্রসারিত করতে যে বল প্রয়োগ করা লাগবে অথবা আমার বলের বিরুদ্ধে যে বলটা তৈরি হবে ওই বলটার আমরা বলবো স্প্রিং এর বল ধ্রুবক। এখন খেয়াল করো, সব স্প্রিং এ কি একই সমান বল প্রয়োগ করা লাগে? তোমার কাছে আমি তোমার চিন্তা করার জন্য বললাম, সো সাপোজ ধরো একটা চিকন তারের একটা স্প্রিং, একটা মোটা তারের স্প্রিং, বুঝিও কিন্তু তোমাকে আমি দিলাম যে একটা চিকন তারের স্প্রিং, আরেকটা দিলাম তোমার আমি মোটা তারের স্প্রিং। কি হইতে পারে? কারে প্রসারিত করতে একই সমান প্রসারিত করবা, ধর 1 সেন্টিমিটার করে প্রসারিত করবা, কারে তোমার প্রসারিত করতে গেলে বেশি বল প্রয়োগ করা লাগবে, চিকন তারে নাকি? অবশ্যই না, মোটা তারকে। তাহলে এর বল ধ্রুবক কি থাকবে? বেশি থাকবে। এটাই আসলে বল ধ্রুবক কে। তো বল ধ্রুবক কি দাঁড়াইলো? তার একক প্রসারিত করতে গেলে 1 সেন্টিমিটার বা 1 মিটার একক প্রসারিত করতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে, বিশেষ করে 1 মিটার প্রসারিত করতে গেলে, এখানে এসআই এককে আমরা মিটারে প্রকাশ করি, 1 মিটার প্রসারিত করতে গেলে আমার যে বলের দরকার ওইটাই আসলে বল ধ্রুবক। আশা করি বুঝছো। এখন আসো কাজ। যদিও কাজ এখানে ডিরেক্টলি আমরা বল ইন্টিগ্রেশন এইভাবে করবো না, ইন্টিগ্রেশন দিয়ে করব, কিন্তু ইন্টিগ্রেশন তোমার সিলেবাসে নাই, তুমি পড়াইলেও বুঝবা না, এই জন্য আমি বুঝাইতে যাবো না। কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীতে গেলে আমি হয়তো তোমার এটা পুরো এক্সপ্লেন করে দিব কিভাবে এই সমীকরণটা আসছে। তাহলে আমরা এই সমীকরণটা কি পাইলাম? হাফ কে এক্স স্কোয়ার। এখন মুখস্থ করাই শ্রেয়। সো বস পোলাপাইন, আমি 4 ধরনের কাজ তোমারে হিসাব করানো শিখাইলাম। কি কি কাজ হিসাব করা শিখাইলাম? একটা হচ্ছে বল প্রয়োগ করে ধাক্কা দিয়ে নিয়ে গেলাম, বলের দিকে সরণ হয়েছে, কাজ হচ্ছে এফএস, ঠিক আছে? তারপরে দেখবা টলিতে যেভাবে আমরা টেনে টেনে নিয়ে যাই ওইভাবে টেনে নিয়ে গেছে, তখন আমরা কাজের সমীকরণ বসাবো এফএস কস থিটা। আর আমরা যখন একটা বস্তুর উপরে তুলবো অথবা নিচে নামাবো আর অভিকর্ষ বল দ্বারা কাজ হিসাব করতে যাব, তখন আমরা কাজের যেটা সমীকরণ ইউজ করবো এটা হচ্ছে এমজিএইচ। এবং ফোর্থ, স্প্রিং বল দ্বারা কাজ যখন হিসাব করতে যাব, স্প্রিং রে প্রসারিত করব, স্প্রিং রে সংকুচিত করব, স্প্রিং বল দ্বারা কাজ। স্প্রিং বল কোনটা আসলে? আমি যে টান দিয়ে সব প্রসারিত করছি এটা স্প্রিং বল না, এটা স্প্রিং বল না। স্প্রিং বলটা হচ্ছে আমার বলের বিপরীতে যে বলটা তৈরি হয়, আমার বলটার বাধা দেওয়ার জন্য যে বলটা তৈরি হয়, এটারই কিন্তু আমরা স্প্রিং বল বলি। আশা করি তুমি বুঝতে পারছো। এখন খেয়াল করো, এই স্প্রিং বল দ্বারা যদি আমি কাজ হিসাব করতে চাই তাহলে দুইটা ধারণা তোমার জানতে হবে। একটা হচ্ছে স্প্রিং বল কোনটা, এফ ইজ ইকুয়াল টু কে এক্স, এবং কাজের সমীকরণ কোনটা, হাফ কে এক্স স্কোয়ার। তুমি কিন্তু প্রত্যেক ক্ষেত্রে কিন্তু বল জানো, যেমন অভিকর্ষ বল হচ্ছে এমজি, কাজ হচ্ছে এমজি এইচ, এবং স্প্রিং বল হচ্ছে কে এক্স, কাজ হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। সো এখানে দেখো তুমি যে কোনাকুনি বল প্রয়োগ করছো, তাহলে তোমার সরণের দিকের বল এফ কস থিটা, কাজ হচ্ছে এফ এস কস থিটা। এবং এখানে কিন্তু সরণের দিকে বল প্রয়োগ করছো, বল হচ্ছে এফ, সরণ হচ্ছে এস, কাজ হচ্ছে এফ এস। তো কয়টা সমীকরণ পাইলাম? 4টা। কি কি সমীকরণ পাইলাম? ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, এমজিএইচ, এটা পাইলাম হাফ কে এক্স স্কোয়ার। এই 4টা আমরা কাজের সমীকরণ পাইলাম। আশা করি তুমি কাজের এই কনসেপচুয়াল জায়গাটা খুব ভালোভাবে বুঝছো এবং তোমার অঙ্ক দিলে তুমি অঙ্কগুলো সলভ করতে পারবা। আমরা ডেফিনেটলি অঙ্ক প্র্যাকটিসে যাব, ঠিক আছে? এর পরবর্তীতে আমি আরেকটা জিনিস নিয়ে কাজ করতে চাই, সেটা হচ্ছে ক্ষমতা, ঠিক আছে? ক্ষমতা নিয়ে কাজ করতে চাই। এখন আসো, কাজ তো পাইলাম না, আমরা ক্ষমতা নিয়ে কাজ করি বস, ক্ষমতা নিয়ে কাজ করি। তোমারে যদি আমি ক্ষমতা নিয়ে কাজ করাইতে যাই, ক্ষমতা কাকে বলবো তাইলে? ঠিক আছে না, ক্ষমতা কাকে বলবো? ক্ষমতা হচ্ছে কাজ করার হারকে ক্ষমতা বলে। আমি কাজটা কত সময়ের মধ্যে করতে পারি এটা ক্ষমতা। আমি 10 তলার উপরে উঠবো, এটা আমার কাজ, কিন্তু ওই 10 তলাটা 5 মিনিটের মধ্যে উঠতে পারবো, এটা আমার ক্ষমতা। আমার নানার সাথে আমি একটা ধরো তর্ক লাগলাম, নানাকে বললাম দেখো আমি এই 10 তলাটা উঠতে পারবো। নানা বললো ধুর বেটা আমিও তো উঠতে পারবো, এই আর এমন কি। তখন আমি নানার চ্যালেঞ্জ দিলাম, তুমি জানো আমি এটা 5 মিনিটে উঠতে পারো। এখন তো নানা ভয় পেয়ে গেল। নানা কি বললো, আমি তো দাদা এইটা 5 মিনিটে উঠতে পারবো না, কারণ আমার ওই ক্ষমতা নাই। এই আসলো ক্ষমতা।
ক্ষমতা আসলে একটা কাজ আমি কত সময়ের ভিতরে করতে পারবো, এটারে আসলে আমরা ক্ষমতা বলি। সো কাজ করার হারকে আমরা কি বলবো? ক্ষমতা বলবো। ঠিক আছে স্যার? যদিও কাজ করার হার ক্ষমতা, তাহলে আমরা আরেকটু কাজ হিসাব করি। কাজ তো আমরা একটু আগেই পড়ছি, বল ইন্টু সরণ। তাহলে এই যে সরণ বাই সময়, এটারে কি ব্যাগ বলে না? আমার কি এটা শিখাইতে হবে? তুমি কি জানো না এটা? তুমি তো জানো এটা, যে সরণ বাই সময়কে কি বলে? ব্যাগ বলে। সো এখান থেকে আমরা লিখতে পারি এফ বি। তাহলে সমীকরণ কটা পাইলাম? দুইটা। পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, একটা হচ্ছে পি ইকুয়াল টু এফ ভি। দুইটা আমরা ক্ষমতার সমীকরণ পাইলাম। কিন্তু এখন আসো আরেকটা টপিক, কর্ম দক্ষতা। ঠিক আছে, আর একটা টপিক পাইলাম, কর্মদক্ষতা। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, বস কর্মদক্ষতা কি জিনিস? কর্মদক্ষতা হচ্ছে একটা ইঞ্জিন, তার কাজ করার সক্ষমতা কতটুকু। আমি ধরো একটা নতুন ইঞ্জিন নিয়ে আসলাম, নতুন ইঞ্জিন যে পরিমাণ কাজ করতে পারে, এটা পুরান ইঞ্জিন ওই পরিমাণ কাজ করতে পারে না। তুমি আমার কথা বুঝো নাই। ধরো তোমার বাবার একটা সাইকেল আছে, অথবা তোমারই একটা সাইকেল আছে। এই যে মোটর সাইকেলে 1 লিটার দিলা, এটা নতুন অবস্থায় ধরো 60 কিলোমিটার যায়, কিন্তু এটা যখন পুরান হয়ে গেছে, ওই 1 লিটার তেল পুরানোর পরে সে কিন্তু যাচ্ছে মাত্র 30 কিলোমিটার। কাহিনী কি দাঁড়াইছে? ইঞ্জিনটা দুর্বল হয়ে গেছে, আগের মতো কাজ করার সামর্থ্য নাই। সে একই জ্বালানি শক্তি পুরাচ্ছে, 1 লিটারই পুরাই ফেলছে, কিন্তু আগের মতো কাজ করতে পারতেছে না। এটি আসলে কর্মদক্ষতা। কি পরিমাণ তার দক্ষতা আছে? সো কর্মদক্ষতা হচ্ছে একটা ইঞ্জিনের যে ক্ষমতা আছে, তার কত পার্সেন্ট কাজ করতে পারে, এটাই হচ্ছে কর্মদক্ষতা। ধরো একটা ইঞ্জিনের কর্মদক্ষতা 60%, এটা কি বুঝাবে? একটা ইঞ্জিনের কর্মদক্ষতা 60% বুঝাবে, তো ওর যে ক্ষমতাটা আছে তার 60% সে ইউজ করতে পারে, সে 60% কাজে রূপান্তর করতে পারে, এটাই হচ্ছে কর্মদক্ষতা। তো তাহলে আমরা কর্মদক্ষতা হিসাব করব যে একটা ইঞ্জিনের যে পরিমাণ এনার্জি আছে, ওই এনার্জির কত পার্সেন্ট কাজে পরিণত করতে পারতেছে, এইটাই আসলে কর্মদক্ষতা। সো সিমিলারলি আমরা ক্ষমতা দিয়েও করতে পারবো। ক্ষমতা দিয়ে আমরা কি পাইলাম? একটা ইঞ্জিনের যে ক্ষমতাটা আছে, ইঞ্জিনের যে পাওয়ারটা আছে, তার কত পার্সেন্ট কাজে পরিণত করতেছে, এটাই আসলে ইঞ্জিনের কর্মদক্ষতা। সো আশা করি কর্মদক্ষতা জিনিসটা বুঝতে পারছেন। একটা ইঞ্জিন তার 100% এফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা দেখাইতে পারে না, সে 100% কাজে রূপান্তর করতে পারে না, ডেফিনেটলি এখানে কিছু অপচয় হবেই হবে। এই যে 100% কাজে পরিণত করতে পারতেছে না, তাহলে কত পার্সেন্ট কাজে পরিণত করে, এই জায়গাটাকে আমরা বলি কর্মদক্ষতা। আমার মনে হয় আপনি তো কর্মদক্ষতাতে প্রো হয়ে গেছেন এবং আপনি বুঝতেছেন যে কর্মদক্ষতা কি জিনিস। ঠিক আছে স্যার? এটা ওকে, ফাইন, আমরা কর্মদক্ষতা বুঝে গেলাম। না, আমরা পরবর্তী জায়গায় যাই। এই চ্যাপ্টারটা 3টা টপিকের, কাজ, ক্ষমতা, শক্তি। সো আমরা এই টপিকটাতে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে স্যারেরা শক্তি। ওকে ফাইন, শক্তি নিয়ে কাজ করব। নাও দেখো শক্তি কি জিনিস। জানোস আমি তোর আজকে মাইরা ভর্তা বানাই ফেলতে পারবো। ঠিক আছে না? আমার এই তোমার মাইরা ভর্তা বানানোর সামর্থ্য আছে। সো এটাই আসলে শক্তি। সো আমার কাজ করার যে সামর্থ্যটা আছে, এই জায়গাটাকে আমরা বলি শক্তি। শক্তি 9 প্রকার আছে, কিন্তু এই চ্যাপ্টারে আমরা শুধুমাত্র যান্ত্রিক শক্তিটাই ব্যবহার করব। আর যে যান্ত্রিক শক্তিটা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে গতি শক্তি আর অপরটা হচ্ছে বিভব শক্তি। তো আমার এখানে যান্ত্রিক শক্তি তো 2 প্রকার, একটা গতি শক্তি আর একটা কি দাঁড়াইলো বলেন তো? বিভব শক্তি। তাইলে আমরা এই দুটো ধরনের যান্ত্রিক শক্তি পাই। কি শক্তি পাই? যান্ত্রিক শক্তি। ঠিক আছে, ফাইন। এখন এই যান্ত্রিক শক্তিতে গতি শক্তি, বিভব শক্তি পড়াই ফেললাম। গতি শক্তি, বিভব শক্তি জিনিসটা কি? গতি শক্তিটা হচ্ছে কাইনেটিক এনার্জি, ইংলিশে আমরা বলি কাইনেটিক এনার্জি। ঠিক আছে স্যারেরা? কাইনেটিক এনার্জি, এই ই কে, কাইনেটিক এনার্জি তোমার বইয়ের ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করে, অসুবিধা নাই। এই যে কাইনেটিক এনার্জি, গতি শক্তি পাইলাম, এটা কি? এটা হচ্ছে বস্তুর গতির কারণে কাজ করার যে সামর্থ্যটা আছে, এটার আমরা বলি কাইনেটিক এনার্জি বা গতির শক্তি। বস্তুর একটা গতি আছে, একটা বেগ আছে, এবং ওই বেগ দিয়ে সে কাজটা করতে পারতেছে, এটা আমরা বলতেছি কাইনেটিক এনার্জি। তো বস্তু গতির কারণে যে কাজ করার সামর্থ্য অর্জন করে, এটা আমরা গতিশক্তি বলি। এটার একটা প্রমাণ আছে, আমি প্রমাণ করতে যাব না, আমি আজকে শর্ট ক্লাস নিব তোমাদের বলছি, তো যার কারণে আমি শুধুমাত্র সূত্রগুলো নিয়ে আলোচনা করি। সো এখানে গতিশক্তির সমীকরণ আমরা পাবো 12 mv²।
আশা করি বুঝছো। এবং এখানে আরো একটা সূত্র আছে, এখান থেকেই পাওয়া যায়, উপরে নিচে m দ্বারা গুণ করলে এখান থেকেই পাওয়া যায়, এটা হচ্ছে p²/2m, যেখানে p তে ভরবেগ বোঝায়, p তে ভর আর বেগ, মোমেন্টাম, ভরবেগ, ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলে, এই জিনিসটা পাওয়া যায়। সো গতিশক্তির আমরা সূত্র পাইছি দুইটা, একটা 12 mv², আর একটা আমরা পাইছি স্যার p²/2m। আশা করি আপনি এই জায়গাটা পুরো দমে বুঝতে পারছেন। এখন আসো বিভব শক্তি। সো পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল এনার্জি যেটাকে আমরা বলতেছি বিভব শক্তি। বিভব শক্তিটা কি? বিভব শক্তিটা হচ্ছে বস্তুর উচ্চতার পার্থক্যের কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে। উচ্চতার পার্থক্য বলতে আমি যে তার উপরে তুলছি, ধরো অভিকর্ষ বল দ্বারা আমরা বিভব শক্তি হিসাব করব। সো আমি যে এটার উপরে তুলছি, একটা তল থেকে তুলছি, অবশ্যই এটা তলের উপর নির্ভর করবে। সো আমি একটা তল থেকে একটা বস্তুর উপরে তুলছি, ঠিক আছে, এই বরাবর ধরো আমি উপরে তুলছি তারে, তো আমি ছেড়ে দিলে কি অতটুক নিচে নামার সামর্থ্য আছে না? এটাই হচ্ছে তার বিভব শক্তি। আচ্ছা আমি কিন্তু এই বিভব শক্তির একটা কনফিউশন আছে কিন্তু। আচ্ছা আমি ছেড়ে দিলে যেমন টেবিলের উপর পড়তে পারে, আবার ফ্লোরও যাইতে পারে, আবার আমি 2 তলায় আছি, এটা নিচতলা পর্যন্ত কিন্তু যাওয়ার সামর্থ্য আছে। সো আমি বিভব শক্তি কোন ফ্লোরের সাপেক্ষে হিসাব করতেছি এটাও কিন্তু ম্যাটার করে। তো ডেফিনেটলি এই জিনিসগুলো কনসিডারেশন রাখবেন, ঠিক আছে স্যার? এটা সো আমি আপনারা কি বলছি যে এই জায়গায় আলোচনা আমরা করতেছি বিভব শক্তি। বিভব শক্তি কোন তলের সাপেক্ষে মাপে এটা কিন্তু ম্যাটার করে। আমি আবারও বলি, আমি এই জায়গা থেকে ছাড়লাম, আমার সামনে একটা টেবিল আছে, এই টেবিল পর্যন্ত পড়ার সামর্থ্য আছে। আর একটু সরে গিয়ে একই উচ্চতা থেকে ছাড়লাম, সে ফ্লোরে পড়ার মতো সামর্থ্য আছে। আবার একই উচ্চতা থেকে আমি বারান্দায় গিয়ে ছাড়লাম, সে একদম মাটিতে পড়ার সামর্থ্য আছে। সো আমি আসলে কই থেকে হিসাব করতেছি এটা কিন্তু ম্যাটার করে। আমি কত উপরে কোন তলের সাপেক্ষে বিভব শক্তি হিসাব করতেছি এটা ম্যাটার করে। আমি যে একটা উচ্চতা রাখছি, ফলে সে যে নিচে নামার যে সামর্থ্য আছে এটাই আসলে আমার বলতেছি বিভব শক্তি। সো আমি উপরে তুলতে কাজ কত হয়েছে mgh, তাহলে এই পটেনশিয়াল এনার্জিটা হয়েছে mgh। এটা হচ্ছে অভিকর্ষ বল দ্বারা যদি কাজ করি, তাহলে আমার এখানে যে পটেনশিয়াল এনার্জিটা জমা হয়েছে, অর্থাৎ তার নিচে নামার যে শক্তিটা জমা হয়েছে এটা হচ্ছে mgh। এরপরে স্প্রিং বল দ্বারা বিভব শক্তি, অভিকর্ষ বল, অভিকর্ষ বল, এখানে আসো স্প্রিং বল। ও স্যার স্প্রিং বলের অলরেডি এক্সাম্পল দিছি, কিন্তু স্প্রিং বলেরও কিন্তু এইরকম যে টান দিয়ে আমি যদি ছাইরা দিই সে কিন্তু আগের জায়গায় চলে আসবে। তাহলে আমি টান দিতে যে আমি কাজ করছি ওইটা তার মধ্যে জমা হয়েছে, ওই জমানো শক্তি দিয়ে সে আগের জায়গায় ফিরে আসে, এটাকে আমরা বলতেছি পটেনশিয়াল এনার্জি। সো আমার মনে হয় সো আপনারা এই যে কাজ, ক্ষমতা এবং শক্তির এই পুরা কনসেপচুয়াল জায়গাটা বুঝে ফেলছেন, এবং এই পুরা কনসেপচুয়াল জায়গাটাই কিন্তু আপনার পরীক্ষাতে লিড দিবে। আমি আজকে ক্লাসের শুরুতে কি বলছি যে আজকে ক্লাসটা করার পরে কাজ ক্ষমতার কোনো কনসেপ্টই আপনার অজানা থাকবে না, এবং কাজ কি, ক্ষমতা কি, শক্তি কি আপনি জানবেন, এবং পরীক্ষায় কোন কোন সূত্রগুলো আমার চোখে দেখে যাইতে হবে, কোন কোন সূত্র দিয়ে আমার ম্যাথ করতে হবে, যেগুলো দিয়ে আমি পরীক্ষায় ভালো আনসার করতে পারবো, এবং কাজ ক্ষমতা শক্তির কনসেপচুয়াল জায়গাতে আমার কোনো লেকিংস থাকবে না। এটাই হচ্ছে আজকের ক্লাসে কাজ ক্ষমতা শক্তি। এখন আমরা যেটাতে যাব এটা হচ্ছে এই কাজ ক্ষমতা শক্তিতে যা পড়াইছি এটার ব্যবহারে যাব।